বেলেঘাটার পর এবার গড়িয়াহাটে নয়ডা পুলিশের টিম। এখানেও একসময় বিভাসের ভুয়ো থানা ছিল। ভাড়ায় নেওয়া থানায় বসেই কি জালিয়াতি চলতো? বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। অমিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, আমরা দেখেছি গতকাল বেলেঘাটার অফিসে তল্লাশি নয়ডা পুলিশের এবং আজও আরও একবার তল্লাশি অভিযান। সেক্ষেত্রে কোন কোন যোগসূত্র তৈরি হচ্ছে এবং এই প্রতারণা চক্র বা এই জালিয়াতি চক্র ঠিক কিভাবে কাজ করতো? দেখো, বিভাস অধিকারী যে নামটি উঠে আসছে এই মুহূর্তে, তার সাথে এই প্রতারণা জালিয়াতি চক্রের যোগ বা তার যে সূত্রপাত বছরখানেক আগে থেকেই নয়ডা পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নামে নয়ডাতে অফিস খুলে যে প্রতারণা জালিয়াতি চক্র শুরু করেছিল, এর আগেও বিভাস অধিকারী আরও একটি সংস্থার তারা হদিশ পাচ্ছেন বা তারা তথ্য পাচ্ছেন, সেটি হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই নামে আরও একটি সংস্থার সঙ্গে বিভাস অধিকারীর যোগসূত্র পাওয়া যাচ্ছে। নয়ডা পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে 2023 সাল থেকে নলহাটিতে বসে, এমনকি খাস কলকাতায় গড়িয়াহাট এলাকাতে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছিল, তারও কিন্তু হদিশ নয়ডা পুলিশ পেয়েছে। সেক্ষেত্রে বিভাস অধিকারীর পরিকল্পনা ছিল বিভিন্ন, বা তিনি যেটা করতেন, নয়ডা পুলিশ যেটা দাবি করছে, বিভিন্ন ব্যক্তি, নলহাটের বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন, করে বলতেন আপনার জমি সংক্রান্ত জট রয়েছে, আদালতের নির্দেশ রয়েছে, আমাদের কাছে আসতে হবে, এসে নিষ্পত্তি করতে হবে জমি জটের। এই বলে নোটিশ সার্ভ করে তাকে তাদের অফিসে, অর্থাৎ নলহাটির তার যে বাড়ির কাছে যে আশ্রম, সেখানকার অফিসে ডেকে পাঠানো হতো। সেখানে পাঠিয়ে ভয় দেখানো হতো, কারো কারো কাছে টাকা নেওয়ার অভিযোগ সামনে এসছে এবং কারো কারো থেকে জমি জবরদস্তি দখল করে নিজেদের নামে করে নেওয়ার কিন্তু তথ্য প্রমাণ নয়ডা পুলিশ পেয়েছে। ইতিমধ্যেই গতকাল শহর কলকাতা এসে বেলেঘাটাতে অভিযান চালানো হয় এবং তারপর নলহাটিতে গিয়ে আরও সরজমিনে তথ্য তালাশ করতে চাইছেন নয়ডা পুলিশ। বাংলার বাড়িতে আরও কড়া রাজ্য, বেনিয়ম রুখতে আবেদনকারীদের তালিকা যাচাইয়ে এবার 6 দফায় নজরদারি নির্দেশ দিল নবান্ন। তালিকা চূড়ান্ত করার ডেডলাইন 30শে নভেম্বর। বাংলার বাড়ি প্রকল্প, পাকা বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রথম দফায় টাকা দেওয়ার কাজ শেষ, এবার দ্বিতীয় দফায় 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি দিতে চায় রাজ্য। এবছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার টার্গেট। তার আগে তালিকা তৈরি নিয়ে সতর্ক নবান্ন, কারণ প্রথম দফায় তালিকা নিয়ে উঠেছে নানা অভিযোগ। কোথাও একজনের টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, কোথাও আবার পাকা বাড়ির মালিক হয়েও বাংলার বাড়ি প্রকল্পে নাম। এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও হয়। এই সব ঘটনা রুখতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্ন। আবেদনকারীর তালিকা যাচাইয়ে 6 দফায় নজরদারি চালাতে হবে। তালিকা যাচাইয়ের জন্য তৈরি করা হবে সোশ্যাল অডিট টিম। এছাড়াও মোবাইল ফোন অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে। থানার ওসি, আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল তালিকা যাচাই করবেন। তালিকার অন্তত 15% বিডিও বা জয়েন্ট বিডিওকে যাচাই করতে হবে। জেলা শাসক, বিডিও, এসডিও অফিসেও অভিযোগ জানানো যাবে। কেউ অভিযোগ জানালে 5 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়াও জেলা শাসকদের কাছে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে আবাসের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে। সেই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে বাসিন্দারা অভিযোগ জানাতে পারবেন নবান্ন টোল ফ্রি নাম্বারে। 10ই অক্টোবরের মধ্যে তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে। তালিকা ধরে দেখতে হবে আবেদনকারী প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য কি না। 15ই অক্টোবরের মধ্যেই কাজ শেষ করতে হবে। দ্বিতীয় দফায় কারা বাড়ি পাবেন সেই তালিকা চূড়ান্ত করার ডেডলাইন 30শে নভেম্বর। বাংলার বাড়ি নিয়ে নানান সময় নানান অভিযোগ উঠেছে, আর সেই কারণে প্রথম দফার চেয়ে এবার দ্বিতীয় দফায় আরও কড়াকড়ি নজরদারি সিদ্ধান্ত নিল নবান্ন। মোট 6 দফায় যাচাই হবে বাংলার বাড়ির প্রাপকদের তালিকা। উদ্দেশ্য একটাই, যোগ্য উপভোক্তারাই যাতে এই বাংলার বাড়ি পান। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাঙালি আবেগকে ছুঁতে দুর্গাপুজোর আসরে সুকান্ত মজুমদার। নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে শারদ সম্মানের আয়োজন করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। বাংলার মন জিততে নজর বাঙালি আবেগে। বাঙালির আবেগকে ছুতেই দুর্গাপুজোর আসরে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ। নিজের জেলায় এবার শারদ সম্মান চালু করছেন সুকান্ত। মূলত প্রতিযোগিতার আয়োজন করছেন তিনি। বিসর্জনের শোভাযাত্রাই প্রতিযোগিতার বিষয়। সেরা শোভাযাত্রাকে পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। জেলার বড় পুজোগুলিকে নিয়ে কার্নিভালও করবেন সুকান্ত মজুমদার। বাঙালি আবেগে জাতীয়তাবাদকেও মেশানোর চেষ্টা। প্রতিযোগিতার শর্ত হল শোভাযাত্রার সাজসজ্জায় এমন কিছু তুলে ধরতে হবে যাতে দেশাত্মবোধ জেগে ওঠে। যেভাবে বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে, সেই সংস্কৃতিকে যারা সামনে থেকে শোকেস করবে, যারা দেখাবে, যারা সেটাকে উদযাপন করবে, তাদেরকে আমরা আর্থিক পুরস্কার ঘোষণা করেছি। জেলার কেন্দ্র যেহেতু বালুরঘাট, সেহেতু সেখানে 3টে পুজো কমিটিকে আমরা বেছে নেব। ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ টাকা এবং থার্ড প্রাইজ 1 লাখ টাকা। এর সাথে আরো 10টি পুজো কমিটিকে আমরা বিশেষ পুরস্কার দেব। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মনে হচ্ছে, কারণ সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়েছে, তাই জন্য নিজে ভেসে থাকতে আলাদা আলাদা করছেন। বিজেপি নেতাদের নিজেদের পাড়ায়, নিজেদের ক্লাবে, নিজেদের পুজো কমিটিতে কোনো কালে কোনো ইনভলভমেন্ট নেই। যে 2-1 জনের আছে তারা তো অন্য দল থেকে এসছে, তো হঠাৎ নাটক করতে এলে হবে নাকি এগুলো? বালুরঘাট থেকে অনুপ সান্যালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। পোলিও কেড়েছে শারীরিক সক্ষমতা, কিন্তু মালদার প্রশান্ত মণ্ডল চান ডাক্তার হতে। কিন্তু ডাক্তারি পড়ার মতো শারীরিক সক্ষমতা কি আছে তাঁর? এসএসকেএম এর মূল্যায়নে ফেল করেছিলেন তিনি, আর পাশ হলেন মুম্বাই এইমসের মূল্যায়নে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ডাক্তারি পড়ার ছাড়পত্র পেলেন প্রশান্ত। প্রশান্ত মণ্ডল, বাড়ি মালদার বৈষ্ণবনগরে। পোলিও বাদ সেধেছে স্বাভাবিক জীবনে। 2টো হাতই ঠিকমতো বেড়ে ওঠেনি, সবকটি আঙুলও নেই। এটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল তার ডাক্তার হওয়ার স্বপ্নে। কিন্তু হাল ছাড়েননি প্রশান্ত। জল গড়ায় আদালতে। শেষমেশ প্রশান্তকে ডাক্তারি পড়ার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। আমি এখন ডাক্তার হতে চাই, আমি গ্রামে গিয়ে আমি চিকিৎসা করতে চাই। আজকে আমাকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে আমি মেডিকেল পড়তে পারবো। এই হাতে তুমি কাঁচি চালাতে পারবে, অপারেশন করতে পারবে? পারবো। ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন প্রশান্তর। কোনো মতে পেন ধরতে পারেন, তাতেই একের পর এক পরীক্ষায় কামাল করেছেন তিনি। ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকায় প্রশান্তর র্যাঙ্ক 1,61,404। পার্সন উইথ ডিসএবিলিটিতে র্যাঙ্ক 3,627। কিন্তু বাদ সাধে তার শারীরিক পরিস্থিতি। শারীরিক সক্ষমতা মূল্যায়ন করে এসএসকেএম জানায় ডাক্তারি পড়ার জন্য উপযুক্ত নন প্রশান্ত। তিনি দমে যাননি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক সক্ষমতা মূল্যায়নের নির্দেশ দেন। মুম্বাই এইমসকে রিপোর্ট দিতে বলেন। সেই রিপোর্টেই পাশ প্রশান্ত। মুম্বাই এইমস জানায় ডাক্তারি পড়ায় প্রশান্তর অসম্পূর্ণ হাত এবং আঙুল কোনো বাধা নয়। এরপরেই মালদার যুবককে ডাক্তারি পড়ার ছাড়পত্র দেয় কলকাতা হাইকোর্ট। গেছিল ওখানে, ওকে ডিসঅ্যালাউ করেছে। কি বলছে? বলছে যে তুমি কাজ করতে পারবো না। আমার ছেলে বলেছেন আমি সব কিছু করতে পারি, আমার তো কোনো কিছু সমস্যা নেই। আমি যেহেতু গরিবের ছেলে, লেখাপড়া করেছি, করে যদি আমি ডাক্তারি পড়েছি, যদি না পাই তাহলে আমি কি করে খাবো? মুম্বাই এইমস তাকে সমস্ত রকম শারীরিক পরীক্ষা করে বলেছে যে ইয়েস, হি ইজ এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন এমবিবিএস কোর্স। জাজ সাহেব আজকে নির্দেশ দিয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তার জন্য অ্যাডমিশন কমপ্লিট করা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এর আগেও একজনের ক্ষেত্রে এসএসকেএম ছাড়পত্র দেয়নি। সেবার দিল্লির হাসপাতাল ছাড়পত্র দেয়। এবার মুম্বাই এইমস প্রশান্তকে ছাড়পত্র দিল। এসএসকেএম হাসপাতালের সঙ্গে এমন দ্বিমত হচ্ছে কেন? এসএসকেএম কি সবার থেকে উপরে? ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।
নজর রাখবো লালগড়ের দিকে। লালগড়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ, আজনাশলিক জঙ্গল, সেখানে বাঘের পায়ের ছাপ দেখা যায়। আপনাদের জানিয়ে রাখি 2018 সালে এই জঙ্গলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মেলে। প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, খুব স্বাভাবিক যে গ্রামের বাসিন্দারা তারা আতঙ্কে রয়েছেন, বন দপ্তরের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, বন দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত এই যে পায়ের ছাপ মিলেছে সেই নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তার আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেখানে সতর্ক করা হচ্ছে। কারণ এখন আজনাশলি জঙ্গলে আজনাশলি জঙ্গলেই প্রথম রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখা গেছিল 2018 সালে। সেক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগার যায় আবার সেখানে। তোমার অডিও আমাদের কাছে স্পষ্ট নয়। নজর রাখবো খড়িবাড়ির দিকে। ঠিক পুজোর মুখে দেখুন খড়িবাড়ির বাজারে আগুন ধরে যায়। পুজোর মুখে বড়সড় ক্ষতি ব্যবসায়ীদের। দোকানের ভিতর ঘুমোচ্ছিলেন মালিক, তবে কোনো রকমে বেরিয়ে আসায় প্রাণে রক্ষা, অর্থাৎ স্বস্তির খবর। কিন্তু পুজোর মুখে বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। খড়িবাড়ির বাজারে আচমকায় আগুন, পুড়ে ছাই হয়ে যায় দোকানের একাধিক জিনিসপত্র। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে এই আগুন লাগলো, কি জানা যাচ্ছে? আগুন বলে অনুমান করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে রাতের অন্ধকারে যেভাবে আগুন লেগেছে তাতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীকালে খড়িবাড়ি থানার পুলিশ এবং দমকলের বেশ। আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে, কারণ দক্ষিণবঙ্গে আজও চলবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, উৎসবের আমেজ সামনেই, মহালয়া, এবং তার আগে বৃষ্টির পূর্বাভাস। কবে কবে কোথায় কোথায় বৃষ্টি ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আর কয়েকদিন পরেই উইকেন্ডে মহালয়া রয়েছে। তবে যত দিন যাবে ততই বৃষ্টি কমবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। বা মহালয়ার দিন অর্থাৎ রবিবার বৃষ্টি কম থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। অর্থাৎ মহালয়ার দিন রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1-2 হতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আর যেমন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। পার্থ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দক্ষিণবঙ্গের আপডেটটা পেলাম, যেখানে আজও বৃষ্টি চলবে, কিন্তু উত্তরবঙ্গের আপডেট কি বলছে? উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। একদিকে যেমন পাহাড় সকাল থেকেই আমাদের ছবি দেখছি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে পাহাড়ি এলাকাতে। পাশাপাশি সমতলে একাধিক জেলাতেই কিন্তু আকাশ সকাল থেকে ভার এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে 2 দিনাজপুরে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ডুয়ার্স এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দিনভর, অর্থাৎ দুর্যোগের মেঘ কিন্তু। সামনেই পুজো, আর তাই একটু পুজোর খবরের দিকে নজর রাখা যাক। বসিরহাটের সংঘশ্রী ক্লাব, এই ক্লাবের এবারের থিম বৃদ্ধাশ্রমের যন্ত্রণা, শেষ বয়সে ছেলে মেয়েকে ছেড়ে থাকার কষ্ট। পুজোর থিম এখানকার ঋণ। অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করেন বাবা মা। সেই সন্তানই যখন বাবা মায়ের শেষ বয়সে মুখ ঘোরায়, তার থেকে যন্ত্রণা আর কি হয়? অনেক বাবা মায়েরই ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। সেই যন্ত্রণার ছবি এবার ফুটে উঠছে বসিরহাটের সংঘশ্রী ক্লাবের পুজোয়। পুজোর থিম ঋণ। বৃদ্ধাশ্রমের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। ছেলেমেয়েরা বড় হওয়ার পর চাকরি পেয়ে বিদেশে চলে যায় বা বড় শহরে চলে যায়, বাবা মাকে ফেলে রেখে বৃদ্ধাশ্রমে রেখে, সেই স্ট্রাগলটা এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হবে কিছু বিলাসবহুল বাড়ি, তারপরে মাটির ভাস্কর্য কিছু আছে যেটা দেখানো হবে বাবা মায়ের করুণ দৃশ্যটা। দৈনন্দিন জীবনে যে কাজে লাগে, যেমন জামা প্যান্ট, বৃদ্ধ অবস্থায় যে মালা জপ করে সেই মালা জপের কিছু ইনস্টলেশন হবে।
হাত পা কিছু সিম্বলিক জিনিস দেখানো হবে। বৃদ্ধাশ্রমে ফেলে যাওয়া বাবা মাদের প্রতি যে অবহেলাটা ছেলেদের দেখানো হয় সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। যেরকম বাচ্চাদেরকে মা বাবা মানুষ করে, ঠিক বৃদ্ধ বয়সে মা বাবা বাচ্চা হয়ে যায়। প্রত্যেকটা ছেলের উচিত তার মা বাবাকে সেই ছোটবেলার যে নিজের ইয়েটা সেটা মা বাবাকে করা উচিত। যে আগামী দিনে যেসব প্রজন্মের যারা বাচ্চা বড় হবে তারা যেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, নিজেদের কাছে রেখে তাদেরকে যত্ন রেখে সে জীবন পর্যন্ত শান্তি থাকলে এটা আমার চাই। পুজো মানেই আনন্দের রোশনাই, কিন্তু প্রদীপের নিচে থাকে অন্ধকার। উৎসবের আড়ালে জমে থাকে অনেক চোখের জল, দীর্ঘশ্বাস। আনন্দের মধ্যে লুকিয়ে থাকা দুঃখকে মণ্ডপে তুলে ধরছে বসিরহাটের সংঘশ্রী। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।